এই হলো বালেশ্বর পর্বত। একবার বরদান পরিবারের কুন্দন শেঠের সাথে তার 3 ছেলে আর তার মেয়ে চোখের জল ফেলে এই পাহাড় ছেড়ে চলে যাচ্ছিল। সেটা এমনই একদিন ছিল। আমার প্রিয় মেরি, আমি আমার বাচ্চাদের নিয়ে এখন এই পাহাড় ছেড়ে চলে যাচ্ছি। তোমাকে এখানে একা ছেড়ে যেতে আমার মন চাইছে না, কিন্তু আর কোনো উপায় নেই। খিদের জ্বালায় কষ্ট পাওয়া আমাদের বাচ্চাদের আমার এই চোখের জল খাবার তো দিতে পারে না। আমরা অবশ্যই আবার ফিরে আসব। আজকের দিনটায় আমি আর তোমার সন্তানেরা তোমার সাথে দেখা করতে, আমার মৃত্যুর পর আমাদের ছেলেমেয়েরা এখানে অবশ্যই আসবে। তার অনেক দিন বাদে কুন্দন শেঠের মৃত্যুর পর তার 3 ছেলে একদিন এখানে অবশ্যই এলো। তোমাদের বাবার পরিশ্রম ও চোখের জল আর তোমাদের 3 ভাইয়ের একতা, যার দ্বারা তোমরা তোমাদের সম্পত্তি অর্জন করেছো, এর ফলে তোমাদের সন্তানেরা আয়েশ করছে আর অন্যদের বিরক্ত করছে, তাও বর্দান বাড়িতে। কিন্তু কোন স্বপ্নের কথা বলছো? প্রথমে তো শুধু স্বপ্ন বলেই ভেবেছিলাম, কিন্তু যখন সেটা বারবার দেখছি একটা অদ্ভুত ভয় লাগছে। যদি ওই স্বপ্নই কখনো সত্যি হয়ে যায়, তাহলে ওই কবরে শুয়ে থাকা আমাদের বাবা মার সামনে আমরা 3 ভাই হেরে যাব ফাদার। দেখছেন তো ফাদার, দাদার ওই একটাই সমস্যা, অকারণে ভয় পায়। এই জন্যই বড়রা বলে শোবার সময় ঈশ্বরের স্মরণ করো। এরকম ভয় পাওয়ার কোনো কারণই নেই। আমি এটা দাদাকে আগেই বলেছিলাম ফাদার। এখন আপনি এই সমস্যার সমাধান করে দিন। কালেক্টর, পুলিশ, মন্ত্রী, এ সবই আমাদের পরিবারে আছে। নিজেদের পৈতৃক সম্পত্তির বাটোয়ারা করে বাঁচতে হয়, কিন্তু এখন সময় ভালো নয়। আজকালকার মানুষ কাজে ব্যস্ত থাকে, তারা পারিবারিক প্রেমের কথা ভাবে না, নিজেরা ঝগড়া করে অন্যদের দিয়ে বাটোয়ারা করায়। আমরা 3 জন আর আমাদের বোনের কাছে এই পৈতৃক বাড়ি আর এই সমাধি আছে। আমাদের কাছে এইগুলোই অনেক ফাদার। বাবার পরিশ্রম, আমাদের নিষ্ঠা, আর যা দেখছেন তাই আপনাকেই বলতে এসেছি। এসব কথা তোমাদের বোনকে জিজ্ঞেস করেছো? সে সবসময় কাঁদে আর প্রার্থনা করে সময় কাটায়, ব্যাস এটাই এখন ওর জীবন। একটা ভুল সিদ্ধান্ত ওর জীবনটাই বদলে দিয়েছে। ওর জন্য আলাদাভাবে কিছু ঈশ্বরের কি ইচ্ছা, আমরা মানুষেরা তা জানি না। যাই হোক, সে যদি সরল মনে প্রার্থনা করে থাকে, সিদ্ধান্ত নেয়, তবে ঈশ্বর অবশ্যই কৃপা করবেন। আমিও তার জন্য প্রার্থনা করব। এই হলো বরদান বাড়ি। খালিপুরের এক জায়গায় 10 একর জমি নিয়ে এই বাড়ি তৈরি হয়েছে। 500 একর জমি নিয়ে এই পরিবারের লোকেদের একটা এস্টেটও রয়েছে, আর কৃষি জমিও। এছাড়াও আরও অনেক ব্যবসা আছে, যেমন বিবি বিল্ডার্স, হসপিটালস, থিয়েটার্স, স্কুল, হোটেল, শপিং মল, বিবি ট্রান্সপোর্ট অ্যান্ড এক্সপোর্টিং, সব মিলিয়ে 1500 কোটি টাকার সম্পত্তি। আর এখন প্রাইভেট হারবারের শেয়ার এগ্রিমেন্ট। এই যে 150 কোটি টাকা যে হিসেবটা দিয়েছি, এটা একটা এস্টিমেট হিসেব। বর্তমানে এর দাম আরও বেশি। সে যাই হোক না কেন, এটা আমাদের মধ্যে সমানভাবে ভাগ হওয়া দরকার। বরদান বাড়ি আর তার জমি, এটা আজ থেকে 3 দিনের মধ্যে হয়ে যাওয়া দরকার। কিন্তু আপনাদের ছেলেরা? আমরা ওদের খবর দিয়েছি, ওরা এসে পড়বে। ডকুমেন্টস সব রেডি আছে তো? তাহলে দাদা যেমন বলেছেন তেমনই করুন। 3 দিন মানে 1 তারিখ শুক্রবার, ভালো দিন, হতে দিন। নির্ঝঞ্ঝাটে বর্দান বাড়ির সমস্ত বাটোয়ারা আনন্দ সহকারে হতে দিন। একসঙ্গে সবাইকে ভীষণ ভালো লাগছে। কি একতা! আদর্শ পরিবারের একটা সুন্দর উদাহরণ। পরিবার থেকে আলাদা থাকা লোকেদের এই জয়েন্ট ফ্যামিলি থেকে শিক্ষা নেওয়া উচিত। এই দেখো, বলতে না বলতেই ঠিক সময় উপস্থিত হয়ে গেছেন। বর্দান বাড়ির মন্ত্রী অবশেষে এসেই গেছেন। স্যার স্যার 11টার সময় ব্রিজের উদ্বোধন আছে। 11টার পর তার ওখানে বন্যা আসছে না। স্যার কিছু বলতে পারবো না, এই পার্টির লোকেরা। পার্টিটা ছাড়ো, এই কাজটা আগে করো, বাটোয়ারা হবে না? হ্যাঁ, সবাই এসে গেছে দেখছি। আর বলো না বাবা, আমাদের খালিপুরের বড় রাস্তাটা আছে না, আরে আমি তো ওটা বানিয়েছিলাম। ওটা উদ্বোধন করার পর ওর উপর দিয়ে এত ট্রাক গেছে, পিচ উঠে গেছে, আর লোকেরা গাছ লাগিয়ে দিয়েছে। এই ব্যাপার নিয়ে পার্টির লোকেরা হইচই করছে।
যদি তাদের জবাব না দিই তাহলে পাবলিক ডেভেলপমেন্ট মন্ত্রী বিবি জোসেফ তাদের পয়সা খেয়েছে মিডিয়ারা বলবে। আমাদের বর্ধান বাড়ির লোক এসব ছোটোখাটো ব্যাপারে ঘুষ খাবে, কি ঠিক বলছি তো? ঠিক বলেছো দাদা। হ্যাঁ, এখন কথা বলে সময় নষ্ট করো না। উকিলবাবু, আপনি বাটোয়ারার কাজ শুরু করুন। উকিল সাহেব 1 মিনিট। কেন, কি হলো? ও এখনো এলো না। কে? কৈলাসচন্দ্র। এখনো আসেনি সে? কাল রাত্রে তো ওর মা বলেছিল যে ও এসে যাবে। এখন সে কোথায় গেল? ক্যাটরিনা! কোথায় সে? তোমার ছেলে? কাল যখন ওকে আমি ফোন করেছিলাম ও বলল আমি ব্যাঙ্গালোর থেকে ফিরে আসছি, আজ সকালের মধ্যে সে এখানে পৌঁছে যাবে। তাহলে এখনো এলো না কেন? তার কি এখনো সকাল হয়নি? ও আসবে না, আমি 1000বার বলছি না। মনে হয় আমাদের বোকা ভেবেছে, এই জন্য আসেনি। শুধু তাই নয়, প্রচন্ড মদ খেয়ে নেশার ঘোরে কোনো রাস্তার ধারে পড়ে থাকে সে। কি আর বলবো, আমার তো খুব রাগ হয় ওর ওপরে। থামো! আমি এখন জানতে চাই সেই স্কাউন্ডেলটা এখন কোথায় আছে। বলো সে কোথায় আছে। এই শোনো, ফোন করো ওকে। বর্দান বাড়িতে ডাকো কৈলাসচন্দ্রকে। বর্ধান বাড়ির কৈলাসচন্দ্র, বর্ধান বাড়ির কৈলাসচন্দ্র, বর্ধান বাড়ির কৈলাসচন্দ্র। এসে গেছি। আমি হলাম বর্ধান বাড়ির কৈলাসচন্দ্র। যা বাতাস বলে তা মিথ্যে, যা সমুদ্র বলে তা মিথ্যে, যা সময় বলে তাহলে কৈলাসচন্দ্রের ডাক 2.5 কোটি। তার মানে 50 লাখ আরো যোগ হলো আর হয়ে গেল 2.5 কোটি। 1 টাকার তো মুরদ নেই তোর। মদের নেশার করে ঘুরে বেড়াস সারাদিন, তোর কাছে আসবে কোথা থেকে 2.5 কোটি টাকা? বল না। আপনার পাপ্পু, আমি বর্ধান বাড়ির ছেলে। যদি আমার ক্ষেতের ঘাসগুলো কেটে বিক্রি করে দিই তাহলে তুই যা বলেছিস পেয়ে যাবি। কথাটা বুঝলি নাকি? এখন সময় নষ্ট না করে নিলাম ডাকবে। 3। কি বললি? কে ভাই, চিন্তা করার কিছু নেই। 5 কোটি। তাহলে এখন স্যার বুঝতে পারছেন তো, 5 কোটি মানে আই মিন 5 crore। কি ভেবেছো? 5 ঠিক জমলো না না? জমলো না না? তাহলে একটু বাড়ি বলতে পারো, 5 কোটি 50 পয়সা। এরকম হিসাব তো আমি আগে কখনো শুনিনি। হ্যাঁ, এখন কি বলিস রে পাপু? এভাবে যাচ্ছ বন্ধু? এই কৈলাসকে হারানোর জন্য তোর কাছে 50টা পয়সাও নেই? হ্যাঁ, যদি মরদ হোস তো পরের ডাক দে 5 কোটি 100 পয়সা। আর যদি ডাক দিতে না পারিস তো আমি তোর বাপের বাপের বাপ কালীচরণকে সুন্দর গালাগালি দেবো। চলবে। সাইলেন্স, নিলাম ফাইনাল করা হচ্ছে। বর্ধন বাড়ির কৈলাসচন্দ্র 5 কোটি 50। 1 2 3। চালা পালাচ্ছি। এই নে 50 পয়সা। বাকি 5 কোটি তুই জমা করে দে। হ্যাঁ, কি হলো রে পাপ্পু? ভাই, নিলাম হাত থেকে বেরিয়ে গেছে। ও শালা বর্ধান বাড়ির কৈলাসচন্দ্র মাঝখানে ঢুকে পড়লো। তাহলে ও ওখানে কোন মুরদে নিলাম ডাকতে গেছিল? ও 5 কোটি টাকার ডাক দিয়েছিল। ওহো, তাহলে ওই বর্ধান বাড়ির কুত্তা ওই হিজড়ে অর্জুকে নিয়ে আমাদের চোলাই মদের কারবারিদের মাঝে এসেছে খেলতে। শুধু এইটুক বলো, ওই শালা কোন রাস্তা দিয়ে বেরিয়েছে? তোমাদের রাস্তার দিকেই যাচ্ছে। তাহলে তুমি ওখানেই থাকো, আমরা ওকে দেখে নিচ্ছি। চলো ভাই দেখি। চলো। আরে কৈলাস,
মেরো না, এমনি ছেড়ে দিও। এত লোকজন রয়েছে যখন, তখন আমিও একটু নামি। নমস্কার ভাই সাহেব। কে বে, এইসব তো তোর দাদু ছেড়ে দিয়েছিল তাই না? চোলাই মদের কারবারিদের এই পথ দিয়ে যাওয়া আসা, তুই তোর এই গাড়িকে এই রাস্তা দিয়ে নিয়ে যাস না, পাংচার হয়ে যাবে। তাহলে এখন চোলাই মদের কারবারিরা মদের ধান্দা ছেড়ে দিয়ে পাংচার সারানোর কাজ শুরু করে দিয়েছে নাকি? ভালোই হয়েছে, যদি তাই হয় তাহলে আমাদের বাড়িতে দাদামশাইয়ের অনেক পুরনো রিক্সাটা পড়ে আছে, তার 3টে টায়ার পাঞ্চার। যদি তোমার কাছে পাঞ্চার সারানোর সময় থাকে তাহলে ওটাকেও ঠিক করে দাও। আরে তেরি তো, এখনই তোকে পাংচার সারানো শেখাচ্ছি আবে আমি। ছোটু, জানা নিজের বয়সের বাচ্চাদের সঙ্গে খেল। আরে অর্জু, ওই এলাকার নাম্বার 1 গুন্ডা, ওকে কিছু বলিস না রে। আবে এই সালাওয়া বর্দান বাড়ির কৈলাস চন্দ্র, তুই যদি নিজের ইচ্ছে মতো এই রকম গন্ডগোল করতে থাকিস তাহলে তোর হাত পা আস্ত থাকবে না, বুঝলি? ঠিক আর আছে। তারপর যে তোর আগে পিছু ঘুরঘুর করে ওই ফিলিপেরও পাংচার করে দেবো, বুঝলি? ওকে। আর যদি তা না চাস তাহলে চোলায়ের দোকানের টেন্ডার আমাদের নামে লিখে দিয়ে এই গাড়ি নিয়ে চলে যা। ও এসব ছাড় না। এই অর্জু, হ্যাঁ আচ্ছা আমরা চলি? হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে, তাহলে এদের পেছন ধোয়ার জন্য লোক ডাকতে হবে। সামনের 4 জন বেশ গাট্টা গোট্টা, কেটে কুটে নিজেদের পেট চালিয়ে নিতেই তো পারে। নিলাম ডাকতে এসছে শালা। এই অর্জু, বালেশ্বরের জঙ্গল এই কুত্তাটার লাস্ট ডায়ালগটা কি ছিল? কি একটা ধমকি দিচ্ছিল না ও? হ্যাঁ দিচ্ছিল তো, প্রথম থেকেই দিচ্ছিল। তাহলে লাগা ব্যাক গিয়ার। এই লাগিয়ে দিলাম। মনে হচ্ছে চোলাই মদের ধান্দায় কাঁচা পয়সার হারামে খেয়ে খেয়ে তোদের শরীরে চর্বি জমে গেছে। হ্যাঁ, তো এই জন্য বর্দান বাড়ির এই বিন্দাস ছেলের হাত পা ভাঙতে চাইছিলিস তাই না? যদি সত্যি করে বাপের বেটা হোস তুই ছুঁয়ে দেখা। ওদের ভাগ্য ভালো যে এই ঝুড়িগুলো পথ আটকে আছে, না হলে আমিই দেখিয়ে দিতাম। কুমার সিং, হাইওয়েতে নিজের চেলাদের জড়ো করার আগে একটু দেখে নিতে হয় সামনের জন সত্যিকারে বাপের বেটা কিনা।
আর তা না হলে কি হবে? তোর বউ বাচ্চা তোকে এই অবস্থায় দর্শন করতে আসবে, আর সেটাও শেষ দর্শন। এরপর বরদান বাড়ির সাথে লাগলে হাত পা আস্ত থাকবে না। দরজা আমার জন্য খোলাই রেখেছে, কি জানি খাবার আছে কি নেই। নমস্কার, ভগবানের দিব্যি, আমি একটু আগে আপনাদের সবার কথাই ভাবছিলাম, কিন্তু বাড়ির সমস্ত লোক এইভাবে অন্ধকারে বসে থাকবে এটা আমি ভাবিনি। অন্ধকারে বসে নেই, অন্ধকার করে দিয়েছে একটা রাস্কেল। এই রাজকাল আমার কি? দেখ কৈলাস, মাঝরাতে এরকম ড্রামা করিস না, বুঝলি? কি বলছো ভাই? বল আমাকে, আমাদের মধ্যে কোন মামার মৃত্যু সৎকার করতে এখানে এসেছিস তুই? আরে বড় মামা, আমি মাকে বলেছিলাম যে বাঙ্গালোর থেকে আসছি, আর কিছু নয়। কিন্তু কথাটা হলো কি, বাঙ্গালোর রাস্তাতেই উঠি পড়ে, আর ওখানেই আমায় থামতে হলো। না 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 না, আমার জন্য না, আরে ছোট 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 মামা, ছোট মামার জন্য। এই এই তুই মিথ্যে বলছিস, আমার জন্য কোথায় থেমেছিলিস? আর না তো কি, ইনি তো বলেছিলেন যে উটিতে 5 কোটি জমি কিনে ওখানে চাষবাস করবেন। কিসের চাষ? চায়ের চাষ। আপনি ভাবেন আপনার গ্যাস আছে, একেই জিজ্ঞেস করুন। এ সত্যি কথা বলছে? আরে বলো ভাই। আমি তাই বলছিলাম, কিন্তু আর কি চুপ কর। কিন্তু করছে? তুই আর তোর চায়ের বাগান। আমাদের বাবা মারা যাওয়ার সময় কি বলেছিলেন? আমাদের পরিবারের কেউ মদের ব্যবসা করবে না। সেই কথাকে অগ্রাহ্য করে তুই লিকার বিজনেসের টেন্ডার নিয়েছিস, আর এখানে তুই ড্রামা আরে করছিস। আমার মামাশ্রী, আমি সকালবেলা একটাই ড্রামা করেছি ব্যাস, সেটা আমার ফিলিপের জন্য। আর আমার কাছে লিকারের টেন্ডার ধরা টাকাই বা কোথায়? হ্যাঁ, 2 পেগ মদের জন্য আমায় মায়ের থেকে টাকা চুরি করতে হয়, সত্যি কিনা বলো? আর বাকি রইলো আমার সাইন করার কথা, সেটা আমি তো যে কোনো সময় করতে পারি, আই এম থ্রু আউট ফ্রি। কিন্তু বর্ধমান বাড়ির বাকি যারা আছে, মিনিস্টার, পুলিশ, ডক্টর, সেপাই, সব রকমের লোক আছে না, তাদের না ডাকলেও তারা চলে আসবে, কারণ তাদের নিজেদের হিস্সা বিক্রি করে খেতে চায় যে। চুপ কর পাগল কোথাকার। তোর টাইম আর ডেট দেখে সম্পত্তির বাটোয়ারা করার জন্য কি তোর মরা বাপ আসবে? থামো তোমরা, বাকি কথা আমি জিজ্ঞেস করব। মা, আমি আসলে বলছিলাম। ছাড়ো সব, এরা তোর বাবাকে গালাগাল দিচ্ছে, সেই বাবার দিব্যিকে বল কোথায় ছিলি তুই? মা, আমি পৌঁছতেই পারিনি, ঠিক টাইমে পৌঁছতেই পারিনি, সেটাই বলছিলাম। আমি জানতে চাই এমন কি কাজ ছিল? আমি পৌঁছতেই পারিনি মা। মা, কথা বলে একটা কিছু ফয়সালা করে নেবো। বেরো, যেখানে খুশি চলে যা। কবে বুদ্ধি হবে তোর? মামাদের সাথে ঝগড়া করে যখন তুই শহর ছেড়ে পালিয়েছিলি, তখন তোর জন্য আমি অনেক কেঁদেছিলাম। ফিরে এসেও তুই শুধু আমাকে চোখের জল আর দুঃখই দিয়েছিস, আর এখনো আমি আর সহ্য করতে পারছি না। তুই চলে যা, যেখানে খুশি চলে যা। মা, তুমি যখন এতগুলো কথা বললে, তখন আমি মন থেকে একটা কথা বলতে চাই। গুড নাইট। আর একটা কথা, এটা শুধু আজকের রাতেরই গুড নাইট নয়, হ্যাঁ? আর সবাই আমার কথা কান খুলে শুনে নাও, আমি যাচ্ছি মা। হ্যালো বাবা, আমি অ্যালেক্স বলছি। কি ব্যাপার? আরে কি আবার হবে, ওই বাউন্ডারের ঝামেলা। কালকে ও ডিউটিরত এসআই এর গায়ে হাত দিয়েছে। ওকে তুলে নেওয়ার জন্য পুলিশ স্টেশনের সব লোক ওখানে যাচ্ছে, আমাদের বর্ধন বাড়িতে। শুনেছো তুমি? এসপি অ্যালেক্স থমাসের ভাইকে এসআই কে মারার অপরাধে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। তাহলে ডিপার্টমেন্টে আমার কত বদনাম হবে। তুমি বলো এখন আমি কি করব? পুলিশের চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমি কি চাষবাস করব? তোমাকে কিছুই করতে হবে না, ওর ব্যবস্থা আমি করছি। এইরকম একটা মই যদি আমার বাড়িতেও থাকতো, তাহলে আমি রোহিণীর কাছেও পৌঁছে যেতাম। হে ভগবান, এ যদি এইরকম ঘুমিয়ে ঘুমিয়ে মরে যেত ভালো হতো। পুলিশের হাতে মার খেয়ে মরার থেকে সেটাই ভালো ছিল। এই 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 কৈলাস চন্দ্র, ওই এদিকে। কোন গাদা আমার ওই বলে ডাকলো রে? তোর মরা বাপ বলছি রে, আমি এখানে ছাদের ওপর। আরে আরজু, তুই এত রাতে কি করছিস? আবে এটা রাত নয়, দিন। এখন খুব খুশি তো তুই? আমি না না বলে তোকে কতবার বারণ করেছিলাম, তাও তুই মারলি। মেরেছে? তোকে কে মেরেছে রে? আমাকে নয়, ওই গণেশ এসআই কে মেরেছিস। থানা থেকে সব পুলিশ বেরিয়ে পড়েছে ফুল টিম নিয়ে, তাড়াতাড়ি তৈরি হয়ে যা। তুই কি বলছিস রে?
আমরা গণেশবাবুর সঙ্গে কত ভালোভাবে কথা বলে এসেছিলাম কাল রাতে, কত ভালোবেসে। ওই ভদ্রলোককে তুই 2 মিনিট পরেই তার পেছনে লাথি মেরে মেরে তার ডিজাইনই বদলে দিয়েছিস। আরে একবার মনে করে তো দেখ। আরে আরজু, ওই গণেশ প্রসাদ স্যার আমাকে কুত্তার বাচ্চা বললো না? ওর কথায় ধমকি ছিল না? হ্যাঁ ঠিক বলেছিস, তাই ছিল। তাহলে লাগিয়ে দিই ব্যাক গিয়ার। আরে না না না, মানা করছি, এটা করিস না। কৈলাস চন্দ্রকে তুই ঘরে ঢুকে মারবি না, শালা এসআইয়ের বাচ্চা। ব্যাস এটাই হয়েছিল তখন। এখন এই জানলার পাশে বসে আমি কি তোকে আরো সব কথা বলবো? হ্যাঁ বলবো। কি কি হলো? এ কি হয়ে গেল ভাই? কি করে হয়ে গেল? হ্যাঁ না, আজ থেকে আর মদ আমি খাবো না। আর নয়, যাই হোক না কেন মদ আমি আর খাবো না। সত্যি বলছিস? যা স্মৃতিশক্তি নষ্ট করে দেয় এমন পেগ না খাওয়াই ভালো। ওসব ছাড়, এই কেস থেকে বাঁচার জন্য আমায় কি করতে হবে সেটা বল। কি করতে হবে সেটা আমি বলছি। বাড়ি থেকে বেরিয়ে যা। আজ পর্যন্ত কোনো পুলিশের লোক এই বর্দান বাড়িতে কোনো অপরাধীকে খুঁজতে আসেনি। তোর জন্য যদি কিছু হয় না তাহলে আমি তোকে ছাড়বো না। হাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বেরো এখান থেকে। যাচ্ছি আমি, কিন্তু মামা এখন আমি ল্যাট্রিন যাইনি। যদি পুলিশ আমাকে এই অবস্থায় সোজা লকআপে পুরে দেয় তো বেইজ্জতিটা আমাদেরই হবে না মামা? চুপ কর তুই। তোকে তো এখন পুলিশের লোকেরাই ধোলাই করবে। আরে পুলিশ বাবুরা, আমাকে একটা কথাই বলতে দিন। আমি জানি এটা পুলিশ স্টেশন, একটা কথাও বলতে দেবেন না, তাই অর্ধেক কথাই বলবো বলে ঠিক করেছি। ঠিক আছে, অর্ধেক কথা। দরকার নেই, তোর মুখ খোলার কোনো দরকার নেই। কুত্তা কোথাকার, তুই এখনো আমায় চিনিসনি। মারো একে, হাত পা ভেঙে দাও। আমার প্রিয় গণেশ স্যার, সব কিছুর একটা সিস্টেম থাকে। কাল যদি আমি আপনাকে মেরেই থাকি তাহলে তার বদলা নেওয়ার জন্য আপনি আমায় মারুন না। এরা কেন মারছে আমাকে? আর হ্যাঁ স্যার, একটা কথা আপনার ভালো করে বুঝে নেওয়া দরকার। স্যার, আপনি যাকে মারতে চাইছেন তার সম্পর্কে ভালো করে জেনে নেওয়া দরকার। স্যার, আপনি যে এসপি কে দেখেই সঙ্গে সঙ্গে স্যালুট করেন, উনি আমার দাদা। হ্যাঁ দাদা। চুপ কর। তোর দাদারাই আমাকে বলেছে তোর হাত পা ভেঙে তোকে চৌরাস্তায় উল্টো ঝুলিয়ে দিতে। ওরাই বলেছে তোকে টুকরো টুকরো করে ফেলতে। এটা ওদেরই অর্ডার, বুঝলি? বাড়ির লোকেদের নাম ভাঙিয়ে মদ খেয়ে মাতলামি করে বেড়ানো কুত্তা। ওপর থেকে অর্ডার এসছে, একে ভালো করে ধলাই করো। আরে আজ উনি এখানে পুলিশ স্টেশনে? এইনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আনন্দ শর্মা। হ্যাঁ? তুই খবরের কাগজ পড়িস না? পড়ি না। একে স্যালুট করতে হবে নাকি? গুড মর্নিং। মিস্টার গণেশ, আই এম অ্যাডভোকেট আনন্দ শর্মা। প্লিজ রিলিজ দেম। আমি ওই পুলিশের লোকেদের কথা বলছি। আমার ক্লায়েন্ট বর্দান বাড়ির কৈলাসের বেল অর্ডার আমি নিয়ে এসেছি। ভালো, সুপ্রিম কোর্টের উকিল সাহেবের কাছে মনে হচ্ছে আর কোনো কাজ থাকে না। থাকে, সেটাও কখনো কখনো থাকে। সেটা যাতে ভুলে না যান, তাই আমি এখানে এসেছি। শর্মাজি, আপনার এখানে আসার কি দরকার ছিল? হ্যাঁ দেখুন, সব দোষী আসলে আমারই ছিল। আমি নেশায় বেহুশ হয়ে গাড়ি চালাচ্ছিলাম, আর তারপর প্রিয় গণেশ স্যারের সঙ্গে জবরদস্তি ঝগড়া করে বসলাম, আর কিছু নয় ব্যাস। কিন্তু স্যার, ওখানে এত অন্ধকার ছিল যে আমাদের অর্জু ছাড়ার অন্য কোনো সাক্ষী এই ঘটনা করতে দেখেনি। কি করেছি স্যার? শাট আপ। আপনি খুব সম্মানীয় ব্যক্তি স্যার। আপনার এই ক্লায়েন্ট কোনো ছোটখাটো অপরাধ করেনি স্যার। মদ খেয়ে মধ্যরাত্রে এক অন ডিউটি অফিসারের ওপরে হামলা করে তার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে। যদি এই রকম এফআইআর আমি এর নামে লিখতাম না তাহলে এই চিঠির কোনো দাম থাকতো না। এই স্কাউন্ডালটাকে এক্ষুনি নিয়ে যান এখান থেকে। একদম ঠিক। যেমনটা বললেন, আপনি একজন সিনসিয়ার পুলিশ অফিসার। ঠিক ওই সময় আপনি আর আপনার সঙ্গীরা কাজে কতটুকু নিষ্ঠাবান ছিলেন এটা প্রুফ করার জন্য যখন একটা ভালো সুযোগ পেয়েছি তখন আমাকে প্রুফ করতেই হবে না কি? আমি কিছু ভুল বলছি না তো অফিসার? এভরি টাইম ইউ ক্যানট বি হার্ড, ইউ নো। সরি শর্মাজি, একটু লেট হয়ে গেল। নো নো, ইউ আর এন্টাইট। ডক্টর, আমি এনার আর এনার লোকেদের ব্লাড টেস্ট করাতে চাই।
আর এটাও জানতে চাই অ্যালকোহলের পার্সেন্টেজ কত আছে। কি বলতে চান আপনি? কাল রাত্রে মদ খেয়ে গাড়ি চালানোর সময় যখন আমার ক্লায়েন্টকে ধরেছিলেন সেই সময় আপনারা কতটা মদ খেয়েছিলেন সেটা আমি জানতে চাই। তারপর কিরকম এফআইআর লিখতে হবে সেটা আমি বলবো। ডক্টর, ডু ইউর ডিউটি। স্যার ছেড়ে দিন স্যার। কাল রাত্রে আমরা যখন চেকিং করতে গিয়েছিলাম তখন রাস্তায় একটা মদের গাড়ি ধরেছিলাম, ওদের চেক করেছিলাম, ওরাই আমাদের মদ দেয়। আমি স্যারকে জিজ্ঞেস করেই তার থেকে 4 পেক খেয়েছিলাম স্যার। আমি তো একটু খেয়েই চুরে গেছিলাম স্যার। আমাদের এসআই সাহেব কত খেয়েছিলেন তা ওনাকেই জিজ্ঞেস করে নিন। ডিউটির সময় আপনি নেশায় ছিলেন, এখন আপনি বুঝতেই পাচ্ছেন যে কিরকম এফআইআর লিখতে হবে। হ্যাঁ, কথাটা হলো আমার তো আর যেন কোনো কাজই নেই না, তাই এই বড় মাপের চিঠিটা দিয়ে ছোট মাপের মানুষটাকে ছাড়িয়ে নিয়ে যাবার কথা ভেবেছি আমি। চললাম। একটা কথা বলবো স্যার, যদি আপনি কোনো ভালো মদ খেতেন তাহলে আপনার মুখ থেকে কোনো স্মেল ছাড়তো না, কিন্তু যখন আপনি আমার কাছে এলেন আর আমাকে মুখ দিয়ে ফুঁ দিতে বললেন তখন আপনার মুখ থেকে খুবই সস্তা মদের গন্ধ ছাড়ছিল। বেটা, আজকেও তোর ওখানে ডিউটি আছে নাকি রে? নো 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 নো। তাহলে আমি এখন চলি, মরবো। এই আনন্দ শর্মার আর কোনো কাজ নেই নাকি? সুপ্রিম কোর্ট থেকে এসে এরকম বাউন্ডুলে ছেলের কেস দেখছেন উনি? এরকম হতেই পারে না। আমার মনে হচ্ছে ওনার নাম ভাড়িয়ে কেউ নাটক করে গেছে। এই বাজে কথা বলিস না। উনি যিনি এসেছিলেন তিনি আনন্দ শর্মাই ছিলেন। থানা থেকে গণেশ ফোন করে বলেছিল। আমরা তো ভেবেছিলাম আপদ একেবারে চুকে গেছে, কিন্তু ও তো লক আপ থেকে বেরিয়ে এলো। আমাদেরই ব্যাড লাক। দাদামশাই বলে গেছেন এই বাটোয়ারে ওর সই থাকলে তবেই সম্পত্তি লিগাল হবে। আমরা যদি এভাবে চুপচাপ দেখতে থাকি তাহলে এই প্রাইভেট হারবারের জায়গা কেনার জন্য যে 300 কোটি টাকার এগ্রিমেন্ট হয়েছে, যার মধ্যে 30 কোটি টাকার যে অ্যাডভান্স আমরা দিয়েছি সব ক্যান্সেল করে দেবে মুম্বাইয়ের পার্টি। সামনের সপ্তাহে ওদের সঙ্গে আমাদের লাস্ট মিটিং, এটা ভুলো না। এখনো পর্যন্ত আমাদের সেকেন্ড পেমেন্টটাও ডিউ আছে। এখন থার্ড পেমেন্টের ডেটের আগে যা করার করে নিতে পারো। আমাদের বাবার জন্যই এত প্রবলেম হচ্ছে, নাহলে আমি ওর সমাধি আর সম্পত্তির বাটোয়ারা একই ডেটে করে দিতাম। হ্যাঁ, হোম ডেলিভারি এসে গেছে সামনের হোটেল থেকে। তুমি গিয়ে দরজা খোলো। ডেলিভারি ম্যান নই আমি, কৈলাস নাম আমার। চল হট হট হট। বাহ, क्या बात है, কি সিন দেখছি। বর্ধমান বাড়ির সমস্ত ভাইয়েরা এক জায়গায় জড়ো হয়েছে। মনে হচ্ছে কোনো সিরিয়াস টপিক নিয়ে মিটিং চলছে। এই কৈলাসে শুধু টেবিলের ওপর মদের গ্লাস হলেই চলে যায়। তোমরা সবাই আমাকে কোম্পানি দিতে এসেছো নাকি? আমরা এমন বাবার ছেলে নই যে তোর মতন এই টেবিলে বসে পেগের পর পেগ মদ খাবো, বুঝলি? এই কথাটা তো সত্যি। এমনিতে উকিলরা সাধারণত মিথ্যেবাদী হয়, কিন্তু এখন সত্যি কথাই বলেছে। আমার প্রথম থেকেই সন্দেহ ছিল যে তোমাদের জন্ম আমার মামাদের দ্বারা হতেই পারে না। এই কৈলাসকে মারে আমার লাশের উপর তোমরা ধান্দা করবার কথা ভেবেছিলে নাকি? এখন আর ভেবো না, কারণ এরকম স্বপ্নেও ভাবার নয়। যদি আমি 2 পেগ মদ খেয়ে আসতাম না তাহলে কালেক্টর আর এসআই কে দেখতাম না, এখানে সবাইকে মেরে মেরে প্যান্টুল ভিজিয়ে দিতাম। কি বললি? মারবি তুই? একটা দেবো আন্ডারগ্রাউন্ড খুঁজে পাবি না তুই। ভাগ বাটোয়ারার কথা শুনতেই সবাই লোভী হয়ে গেছো না? তাই তোমরা তো এখন শুধু লড়াইয়ের কথাই ভাববে। কিন্তু কথাটা হলো যে শুধু আমার নিচে গ্রাউন্ড নেই, সকলের নিচেই আছে। কেউ যদি আমার দিকে এগোয় তাহলে আমিও তার আন্ডারগ্রাউন্ড নড়িয়ে দেবো, সত্যি বলছি। আমারটা নাড়িয়ে দেখা। চুপ কর। আমার সঙ্গে খেলছো? শোনো, আর সবাই কান খুলে ভালো করে শোনো। বর্ধমান বাড়ির কৈলাসের সঙ্গে তোমরা খেলতে যেও না, তাহলে হাত পা আস্ত থাকবে না। চলি। তাহলে তুমি আকাশের দিকে দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে তুমিই হবে। ব্যাপারটা কি? সব সময় হাসি খুশি থাকা মুখটা আজ গোমরা কেন? মনে হচ্ছে এর জন্য ইসরোর কোনো আহামকে ডেকে প্রশ্ন করতে হবে। এই তুমি যাও তো। আচ্ছা, 11টা বেজে গেল, এখনো তুমি মদ খাওনি? কেমন নেশা করবে তুমি? বাহ, কি প্রেমিকা তুমি! সমস্ত প্রেমিকাদের এরকমই হওয়া উচিত। তো তোমার এখানে আসার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, উদ্দেশ্য তো আছেই। এখন এই হেলেন বার্গিস ডক্টর হেলেন বার্গিস হয়ে গেছে, বুঝলে? আরে তুমি ডাক্তারও হয়ে গেছো, এটা খুব ভালো খবর। কেন জানো? কারণ এখন থেকে তুমি আমার লিভার চেক করতে পারো। হ্যাঁ, কিন্তু আমি ওই ডক্টর নই। আমি তোমার পেট চেক করা ডক্টর নই, আকাশ চেক করা ডক্টর হয়েছি। ডক্টরেট, পিএইচডি, আইএসআরও তে জুনিয়র সায়েন্টিস্টদের মধ্যে সবচেয়ে কম বয়সী আমি।
ওই খুশিতেই ব্যাস একটু শহরটা ঘুরে দেখতে বেরিয়েছি। কথাটা হলো কি, তুমি চিন্তা করো না, সব খরচ আমিই করব। তোমার হাতে তো কিছুই নেই, তাই না? কথাটা তা নয়। তোমার মাম্মি আর ড্যাডি এসেছেন না তোমার ইন্ট্রোডাকশন পাঞ্চের জন্য? বলবেন যে সামনে যে মেয়েটাকে দেখছেন সে হলো সাক্ষাৎ মা লক্ষ্মী। নাহলে আমি এই কথা বলবো কেন বলো? সেজন্যই প্রথমে তোমার আমার বাড়িতে যাওয়া উচিত, তারপর ঘুরতে যাওয়া উচিত। তোমার এসব টেনশন নেওয়ার দরকার নেই। এখন এই গাড়িটা যদি এই স্পিডেই চলতে থাকে তাহলে কোথায় গিয়ে থামবে বলো তো? এই গিয়ারে এই স্পিডে যদি গাড়ি চলে তাহলে কোনো ট্রাকে ধাক্কা ট্রাকে মারবে। ধাক্কা মারবে? ভালোই তো। চুপি চুপি ধীরে ধীরে হলো যে ভালোবাসা, ছিল এতদিন প্রেম যে নীরব, আজকে পেল তা ভাষা। চুপি চুপি ধীরে ধীরে হলো যে ভালোবাসা, ছিল এতদিন প্রেম যে নীরব, আজকে পেল তা ভাষা। ছিলাম যে একলা হলো প্রাণের মেলা, ছিলাম যে একলা হলো প্রাণের মেলা, মনটা নিয়ে ব্যথা দিয়ে করো না কোনো খেলা, মনটা নিয়ে ব্যথা দিয়ে করো না কোনো খেলা। ফুটেছে মনো মাঝে প্রেম হলো যে কমল, থাকবো চোখে তোমার আমি হয়ে সুখের কাজল। তোমার স্বপ্নেরই রঙে কি মনে কাটে আমার জীবন, নিলাম প্রেমেতে তোমার শপথ, আসে আসুক না মরণ। তুমি যা চাও তা নাও বদলে মনটা যে দাও, তুমি যা চাও তা নাও বদলে মনটা যে দাও। ও প্রিয়া এই তো মনেরই আশা। চুপি চুপি ধীরে ধীরে হলো যে ভালোবাসা, ছিল এতদিন প্রেম যে নীরব, আজকে পেল তা ভাষা। তুমি ছাড়া এ মনের সাথী কে আছে বলো, তাই তো তোমাকে চেয়েছি গো আমি বারে বার। তুমি এলে যে তাই তো জীবনে এলো যে দুবাহার, এ মনের নদী প্রেমের সাগর পেল ঠিকানা যে তার। এখন তুমি আমার মন হলো তোমার, এখন তুমি আমার মন হলো তোমার। ও প্রিয়া এই তো মনেরই আশা। চুপি চুপি ধীরে ধীরে হলো যে ভালোবাসা, ছিল এতদিন প্রেম যে নীরব, আজকে পেল তা ভাষা। ছিলাম যে একলা হলো প্রাণের মেলা, ছিলাম যে একলা হলো প্রাণের মেলা, মনটা নিয়ে
না কোনো খেলা, মনটা নিয়ে ব্যথা দিয়ে করো না কোনো খেলা। ও এসে গেছে। তুই 3 দিন আগে চলে আসতে বলেছিলিস, আমি 3 দিন আগেই চলে এসেছি। এতদিন ছিলি কোথায়? কত ফোন করেছি, তুই তুলিসনি। ফোন কি করে তুলবে? আকাশে ওরাই তো এই মেয়ের কাজ। আকাশে তো আর কোনো সিগন্যাল পাওয়া যায় না। সেটাই তো, আউট অফ রেঞ্জে ছিলাম না, ডক্টরেট হওয়ার আনন্দে বন্ধুদের সাথে এর ছিলাম। মানে হলো পাইলটের সাথে কোনো বাউন্ডুলের ছেলেও ছিল। হ্যাঁ ছিল তো, কিন্তু সে মহারানী বারে মিস হয়ে গেল। বাড়ি হারিয়ে গেল? হ্যাঁ, সেখানেও কারোর সাথে দেখা করে আশীর্বাদ নেওয়ার কথা বলছিল। ওহো, বারে আশীর্বাদও দেওয়া হয়? হ্যাঁ, ওর মা মহারানী বাড়ির সাপ্লায়ার না, আশীর্বাদ দেবার জন্য। এখন এই কথাটা নিয়ে এখানে ঝগড়া শুরু করো না, আমি জানি কি করতে হবে। একেই বলে যেমন কর্ম তেমনই ফল। হ্যাঁ ঠিক বলেছেন। মা, তুমি ওর সম্বন্ধে ভেবে সময় নষ্ট করো না, ড্রেস চেঞ্জ করে কিছু খেয়ে নাও। সরো। Good morning, everybody. Good morning. Hi. Hello. Hello. Please be seated. Thank you. Take the documents. These are share documents. কোম্পানির সমস্ত ডিমান্ড অ্যাকসেপ্ট করে আপনাদের সাইন করা অরিজিনাল ডকুমেন্ট। মেনন স্যার, একটা ছোট মিস্টেক হয়ে গেছে। ওই সেকেন্ড পেমেন্টটা। ইটস ওকে, বাট ওয়ান থিং, 3000 কোটি টাকার ইনভেস্টমেন্ট এটা। এই প্রজেক্টে যাতে 10 জন শেয়ার হোল্ডার আছেন, এই 10 জনের মধ্যে একজন হলেন আপনারা, আমার পক্ষ থেকে শেয়ার হোল্ডার। ইয়েস, মিনিস্টারদের সাথে শুধু ডিগনিফাইড ফ্যামিলিরাই এই বিজনেস। আই নো মিস্টার মেনন। ইউ ডোন্ট নো মিনিস্টার দ্য প্রেজেন্ট সিচুয়েশন। বাকি সমস্ত 9 জন শেয়ার হোল্ডার ওদের ফুল পেমেন্ট যে কোনো সময় এনি টাইম এই হারবারে ইনভেস্ট করতে তৈরি আছে। যদি আপনাদের জন্য আমাকে হোল্ড করতে হয়, তো তার ফলে আমার যা লোকসান হবে তা আপনাদের 300 কোটি টাকার ইনভেস্টমেন্টের থেকেও বেশি। তাই আপনারা সিরিয়াসনেসটা বুঝুন। এটাই বলার জন্য আমি আপনাদের সাথে পার্সোনাল মিটিং রেখেছিলাম। কামিং March 22nd is the deadline. That's all. এক্সকিউজ মি মাদার, আমি রেডি। আমার প্রার্থনা ঈশ্বর শুনেছেন। আমার যে বাইরে না বেরোনো, মা বাইরে বেরোনোর সিদ্ধান্ত নিয়েছে, তখন আমি আমার খাটরা এক্সপ্রেস বের করবো না আমার কোনো দামি গাড়ি? কোনোটাই নয়, পায়ে হেঁটেই যাব। হ্যাঁ, তাহলে আমরা চার্চেই যাচ্ছি। হ্যাঁ, সে কি, আজকের দিনটা তোর মনে নেই? আরে, তোর বাবার আজ 25তম মৃত্যুবার্ষিকী। প্রার্থনা করার জন্য তোকে আমার সাথে চার্চে যেতে হবে। সকালে যে পূর্ণ করার কথা বলেছিল, এটাই তাহলে সেই? বাবার আত্মার শান্তির জন্য চার্চে ক্যান্ডেল জ্বালিয়ে প্রার্থনা করতে তুমি যাও, আমি যাব না। কেন যাবি না তুই? প্রতি বছর এই দিনে যখনই আমি তোকে ডাকি তখনই তোর টাইম হয় না। আজ আমি একা যাব না, সাথে তুইও যাবি। মা, আমি বললাম না আমি যাব না। আমার ছেলেবেলাতেই আমি অনেক ক্রিয়াকর্ম করে দিয়েছি, অনেক কিছু। তখন আমি সব কিছু বুঝতাম না। যখন শহরের পথে পথে ঘুরলাম তখন বুঝলাম। আমার জন্মের আগেই মারা যাওয়া লোকের জন্য আমি প্রার্থনা করতে পারবো না, কখনোই না। এ কি বলছিস তুই? তোর জন্মের আগে মরে যাওয়া মানুষ তোর মায়ের সাথে তোর বাবার জায়গায় অন্য কেউ ছিল, এ কথা বলতে চাস তুই? যদি তাই হয় তাহলে এই যে মোমবাতি জ্বলছে তা আমি এক্ষুনি নিভিয়ে দিচ্ছি। তোমার নেভানোর দরকার নেই, আমি নিজেই সেটা নিভিয়ে দিচ্ছি। অনেক সহ্য করেছি। কি করলি তুই? আজ এই মুহূর্ত থেকে তোর আমার সম্পর্ক শেষ হয়ে গেল। আজ থেকে এই ঘরে মার সঙ্গে থাকার কোনো দরকার নেই। এখন তুই যাবি না আমি যাব, তা তুই ঠিক কর।
আমি চলে যাচ্ছি। এই বাড়িতে আমি একটা বোঝা ছাড়া আর কি বা, আগেও তো চলে গিয়েছিলাম। সেজন্যই বলছি আজকের পর থেকে এই বাড়ি চৌকাটে কখনো পা রাখবি না। এই দুঃখকে আমি সারা জীবন ধরে মনে রাখবো। বাতাস মিথ্যে বলে, সমুদ্র মিথ্যে বলে, আর আর আরে গুরুজি! ও, তুমি এসে গেছো? হ্যাঁ, এখন যদি তুমি দরজা খোলো তাহলে আমি মহাত্মাজির দর্শন করে নি। হ্যাঁ, অনেক দিন তুমি আসোনি, তাই আমার মনে হচ্ছিল আমার ছেলে আমাকে ভুলে যায়নি তো। আমি সহজে ভুলতে পারি না, এটাই কৈলাসের দুর্ভাগ্য না? এই দুনিয়ায় শুধু আপনার ছেলেরই অগ্নি পরীক্ষা কেন বাবা? এটা কি হলো? আমার মায়ের ভালোবাসা, আমার জীবিত বাবার জন্য প্রার্থনা করতে না চাওয়াই পুরস্কার পেয়েছি আমি। এখনো দ্বিতীয় গালটা বাকি আছে গুরুজি। যদি আপনার এতে খারাপ লাগে তাহলে আপনিও মেনে নিন। ও তোমাকে থাপ্পড় মেরেছে? না, ছেলেবেলাতেও এই কৈলাস নিজের মায়ের ভালোবাসা পায়নি গুরুজি। মা তো এর থেকেও বেশি সয়েছে। এ তো কিছুই নয়। এই বাউন্ডেলের জন্য মমতার সুধা যতই পান করি কিন্তু মনের পিপাসা মেটে না। যে পাপকে সে বয়ে চলেছে আপনি তার বোঝা কমাতে পারেন না। আপনি তো তা করতে পারেন গুরুজি, আপনারই অজ্ঞাতবাস। আপনি এমন একটা মোমবাতি যে দুদিক থেকেই জ্বলছে, আর সহ্য করতে পারছি না। আমি এবার মাকে কথা বলেই দেব, এটাই সত্যি। যখন মা আমাকে চড় মারল তখন আমার মন একবার নয় 1000 বার বলে উঠেছিল, মা তুমি জানো না, তুমি সত্যি ঘটনাটা জানো না। যে বাড়িতে সে দুঃখ ছাড়া আর কিছুই পায়নি, আমি তাকে সেই বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে আসবো। না 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 বাবা, স্বামী বেঁচে থাকা সত্ত্বেও বিধবা হয়ে গেছে আমার স্ত্রী। সে আজও চোখের জল ফেলছে আর মোমবাতি জ্বালাচ্ছে তার জীবিত স্বামীর আত্মার শান্তির জন্য। আর সে যদি জানতে পারে আমাকে ক্ষমা করতে পারবে না। একবার ওই বাড়ির লোকেদের কাছে আমি হেরে গেছি, যদি আবার হয় তাহলে তোমার মা এতদিন ধরে যে প্রার্থনা করেছে তা ব্যর্থ হয়ে যাবে। মনের দুঃখকে প্রকাশ করতে পারো, শাপ দিতে পারো, সেটা আমি সহ্য করতে পারবো। কিন্তু আমার স্ত্রী এখানে আসবে না, আমি সেখানে যাব, নিশ্চয়ই যাব। দ্বিতীয়বার ওই বাড়ির সিঁড়িতে পা রাখবো। এই বাবার কতটা অধিকার আছে যেদিন তার ছেলে প্রমাণ করে দেবে সেদিনকে নিশ্চয়ই আসবো, অবশ্যই আসবো। একজন গুরু হিসেবে না, তোমার বাবা হিসেবে। ব্যাস করেছি, আমার জন্য এইটুকুই যথেষ্ট। আর আমার জন্য কিছু বলার দরকার নেই। এই কথা যা আপনি আমাকে 1000 বার বলেছেন, সেই কথাটি আরও একবার আপনার মুখ থেকে শোনার জন্য এসেছিলাম। আর এখন যদি খানিকটা দেশি মদ বেঁচে থাকে তাহলে এক পেগ লাগানো যাক। আমি সব কিছু ভুলতে চাই, তারপর আমি আমার গুরুজির মাস্টারপিস শুনব, যা আমার মাকে অন্য পথে না সৎ পথে টেনে এনেছিল। সাগর যা বলে, বাতাস যা বলে, সময় যা বলে মিথ্যে সে, সময় যা বলে মিথ্যে সে। সাগর যা বলে,
বাতাস যা বলে, সময় যা বলে মিথ্যে সে, সময় যা বলে মিথ্যে সে, মন যা বলে শোনো বন্ধু, বেদনা কাহিনী সে। কিছু না রয়ে যায় সময়। বাবা কফি। সকাল থেকে বসে বসে 6 কাপ হয়ে গেছে। কেন রে? আমার ক্যাটরিনা কফি বানিয়ে আনছে, আমি 6 কাপ কেন 12 কাপও খাবো। এর হাতের কফি আমাকে ওর মায়ের কথা মনে করিয়ে দেয়। এই নাও, এসে গেছে। বাতাস যা বলে, সমুদ্র যা বলে, ভালো, খুব ভালো। যখন আমি তোমার গ্রাম অঞ্চলে গিয়েছিলাম, তখন সেখানে আদা চাষের জন্য আমায় কিছুদিন থাকতে হয়েছিল। সেই সময় চার্চে একটা ড্রামায় আমি একটা রোল করেছিলাম, সেখানেই আমি একে আবিষ্কার করেছিলাম। শুনে ভালো লাগলো। যেই তোমার গান শুনেছে সেই মুগ্ধ হয়ে গেছে। এটা শুনে আমারও খুব ভালো লেগেছিল। আমি আপনার কাছ থেকে আজ বিদায় নিতে এসেছি। আপনার ভালোবাসা আর উপকারের জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে তুমি এখন কোথায় যাবে? কিছুই জানি না, মনে অনেক চরিত্র আর কাহিনী আছে। কালকের মতোই তা লেখার জন্য যেখানে সুবিধে হবে আমি সেখানেই চলে যাব। ওদিকে একটা ঘর আছে, তোমার যদি ভালো লাগে তাহলে ওখানে থাকতে পারো। আমাদের অতিথি আবাস। একজন শিল্পীর ওই ঘরটা পছন্দ হবে কিনা তা তো আমি জানি না, কিন্তু ওই ঘরটা নির্জন, আর তুমি তোমার সাধনা ইচ্ছে মতো ওখানে করতে পারো। বলো শঙ্কর, ওই ঘরটা পরিষ্কার করে দাও। ঠিক আছে। আমি তো শুধু এটা ছুঁয়ে দেখছিলাম। সাহেব, সাহেব, সরো, সরো, আমাকে ছেড়ে দাও। আমি ওকে মেরেই ফেলবো, আমি ওকে মেরেই ফেলবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও। দাঁড়াও। বাবা, আমাদের ক্যাটরিনাকে তোমাকে থাকতে জায়গা দিয়েছিলাম, তুমি আমার সঙ্গে বেইমানি করলে। না 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 না, ছায়া দেওয়া গাছকে আমি কেটে ফেলবো এত বড় অকৃতজ্ঞ আমি নই। যে প্রেম আর ভালোবাসা আমি এখানে পেয়েছি তার জন্য বাঁচার ইচ্ছাটা জেগে উঠেছিল। এসব দেখে আমার কোনো লোভ হয়নি। একে আর এর পেটের সন্তানকে নিয়ে আমি অন্য কোথাও চলে যাব। আমাদের আশীর্বাদ দিন, এটাই আমার প্রার্থনা। হে ঈশ্বর, ক্যাটরিনা বলতেই উনি মেনে নিলেন, না হলে আমাকে এই ড্রামা বন্ধ করতেই হতো। বিয়ের পর এরকম সুযোগ পেয়েছি। ক্যাটরিনা ভালোই বলল। ওদের ওপর আমার কোনো ভরসা নেই। সাধারণ সাধারণ মানুষকে আমি বিশ্বাস করি। যদি তোমার উপর আমি ভরসা না করি তাহলে এই যাত্রার কোনো মানেই হয় দুজনের জন্যই। আপনি সবার কষ্টের কথা বলেন,
তা আমি আপনার ড্রামা দেখেই বুঝতে পেরেছি। যদি ড্রামার কথা বলো তাহলে সাধারণ মানুষের সমস্যার কথাই হবে। আমার সময় আমার জন্য নয়, যাদের আমাকে দরকার তাদের জন্য, আর এখন নীলকণ্ঠের জন্য। গুরুজি, এই নীলকণ্ঠের জন্য একবার ওই গানটা গান না। একবার কেন, 1000 বার গাইব আমি। তুমি তো বলেছিলে কমিটির লোকেরা এখানে অপেক্ষা করছে, কিন্তু এখানে তো কেউ নেই। নীলকণ্ঠ মিথ্যে কথা বলে না, শুধু সত্যি বলে। সেটা খারাপ হলেও আমি আপনাকে ড্রামার জন্য ডেকে আনিনি গুরুজি, ওই বাড়ি থেকে তাড়ানোর জন্য। আপনাকে খুন করার সুপারি দেওয়া হয়েছে আমাকে। মারার জন্য? হ্যাঁ, আমাদের শেঠটা শিল্পী জামাইকে নিজের মেয়ের কথা মতো মেনে নিয়েছে, কিন্তু তার ভাইরা একজন ভবঘুরে লোককে জামাই বলে মানতে পারবে না, এই বলে তারা আমাকে অর্ডার দিয়েছে। এখন আমার কি করা উচিত তা আপনি বলে দিন গুরুজি। বিশ্বাসঘাতক, তুই আমাকে মিথ্যে কথা বলেছিস। আমি কাউকে ছাড়বো না। তোমরা আমাকে ড্রামার নাম করে ডেকে এনে আমাকে মারতে চাও, ছাড়বো না আমি। শুধু এটাই পাওয়া গেছে বোন। আপনি বেঁচে আছেন তার মানে এই নয় যে নীলকণ্ঠের চাকুর ধার কমে গেছে। আমি অপেক্ষা করছিলাম, কাল একজন শিল্পীর মনকে চিনতে পেরেছি, তাই চাকু আপনাকে মারিনি। এটা একবার পড়ে দেখো। এটাই এখন সত্যি। পাহাড় থেকে পড়ে আপনার কোনো অঙ্গ খুঁজে পাওয়া যায়নি, ক্যাটরিনাও তাই জানে। এখন তারা চার্চে গেছেন মৃত ডেভিডের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে। জীবিত থাকা সত্ত্বেও এই ডেভিডকে ওরা মেরে ফেলে দিল। যদি ভুল করেও ওই বাড়িতে আবার যান, শুধু আপনাকেই নয়, ক্যাটরিনা ও তার গর্বের সন্তানকে, আপনাদের তিনজনকেই ওরা মেরে ফেলবে। যদি বাঁচতে চান তাহলে দূরে কোথাও চলে যান। আরে কে এসেছে? কৈলাসচন্দ্র? হ্যাঁ, আমি সাক্ষাৎ বর্দান বাড়ির কৈলাসচন্দ্র। আমার প্রিয় কাকা, এখন আর সেই সময় নেই যখন সবার সঙ্গে আগে ঝগড়া হতো। সব ঝগড়া ক্লিয়ার করে এই মাত্র আসছি। কিন্তু ছাড়ো সেসব, এখন আমি অন্য কাজে এসেছি। এই নাও আমাদের লেখকের দুটো নতুন বই। আমাদের লেখক নীলকণ্ঠ, ক অক্ষর গোমাংস, এক মূর্খ আর হয়ে গেল লেখক। বিশ্বে এই প্রথমবার এই নীলকণ্ঠ। এই বইগুলোর রয়্যালিটি আমি সব সময় পাই, কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত আসল লেখককে আমি সামনে থেকে কখনো দেখিনি। যদি বাঁচতে চাও তাহলে এখান থেকে চলে যাও আমি বলেছিলাম। সেই দিন থেকে সেই মানুষটা নিজের নাম বদল করে ডেভিড থেকে নীলকণ্ঠ রাখলো। আর পাহাড়ের ওই পারে গিয়ে ইচ্ছে করে একবার দেখা করে আসি, কিন্তু কিন্তু চোলাই মদের কারবারিরা মালিককে হারানোর জন্য মদে বিষ মেশালো সেদিন। সে বিষয়ে জিজ্ঞেস করতে
আমি একাই ওদের আড্ডায় চলে যাই। ওদের সঙ্গে লড়াইয়ের ফল এই হলো যে আমার একটা পা ওরা কেটে দিল। হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল, এই নীলকণ্ঠকে ভগবানও তুলছেন না। তুমি সব সময় শুধু একই কথা বলো, একই গল্প। যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে ছাড়তে পারবো না। তুমি তো জানোই, হাতে চাকু থাকা সত্ত্বেও পয়সার জন্য কাজ করা এক গুন্ডা আমার বাবার প্রতি সেই সময় দয়া করেছিল, আর তার জন্যই সে এখনো বেঁচে আছেন। আর এ ঋণ কৈলাস অবশ্যই শোধ করবে। শুধু বইই নয়, গুরুজির হাতে তৈরি 3-4 বোতল মদও সঙ্গে এনেছি। এক পেক বানাবো নাকি? এক পেক কেন, গুরুজির নাম করে তুমি যদি 6-7 পেগও বানাও তাহলেও এই নীলকণ্ঠ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। ভুল বললে, সোজা হয়ে দাঁড়াবার জন্য নয়, সোজা বসার জন্যে। আরে বাহ শেখরদা, এটা বলা উচিত নয়, কিন্তু এ ভগবান নয়, এই সময় উকিল সাহেবই মহান। এর বুদ্ধিতেই সাক্ষী বদলে কেস লড়ার ফলেই তো আমাদের প্রিয় ভাই নিজের ঘরে শান্তিতে ঘুমোচ্ছে। জানেন তো, তার জেল হতো অথবা ফাঁসিতে চড়তো। জানি জানি, সেই জন্যই তো দুবাইয়ের ফ্লাইট ক্যান্সেল করে এই নেলসন সাহেবের সঙ্গে দেখা করে তার প্রশংসা করতে আমি মুম্বাই থেকে উড়ে চলে এলাম। নেলসন সাহেব ও ছোট থেকেই খুব জেদি, খুব মুডি, 1 নম্বর লম্পট। হে ভগবান, একটা 13-14 বছরের ফুলের মতো মেয়েকে, উফ! যেটা পাওয়ার জন্য চেষ্টা করা হয় সেটা যদি জোকের মতো লেগে যায় তাহলে সেটা ছাড়ানো কি কোনো ছোটখাটো কেস? সে তো ভাগ্য ভালো ছিল যে ঠিক সময় সেখানে ট্যাক্সি ড্রাইভারটা এসে গেছিল। সেই লোকটাই ওই মেয়েটাকে হাসপাতালে নিয়ে গেছিল, যার ফলে আমার কেসে টুইস্ট এসে গেল। একেই বলে অ্যাডভোকেট নেলসন। বেচারা 14 বছরের জেল আর 3 লক্ষ টাকার ক্ষতিপূরণ, ব্যাস এইটুকুই হয়েছে। ব্যাস ব্যাস অ্যাডভোকেট স্যার, এই অপরাধের জন্য এইটুকুই যথেষ্ট। আপনি বললেন না আপনার বাড়িতে একটা লম্পট ছেলে আছে, তেমনি আমাদের ফ্যামিলিতেও একটা আছে। হ্যাঁ, ছোটবেলায় আমি পিসির হাড় চুরি করে চুরির কেসে উল্টে ওকেই ফাঁসিয়ে দিয়েছিলাম। সেখান থেকেই আমার কেরিয়ার শুরু হয়েছিল। একটা ক্রিমিনাল অ্যাডভোকেটের সঠিক শুভারম্ভ। কেউ আমার কাছে আসবে না, আমার শুধু একে চাই, শুধু একে চাই। আর কেউ যদি আমাকে আটকায় তাকে কেটে ফেলে দেবো। কতবার আমি তোর পা ধরে বলেছি যে আমার বাবা দোষ করেনি, তাকে ছেড়ে দাও। তুমি বলেছিলে যদি সে দোষ না করে থাকে তাহলে কর্তাকে ছেড়ে দেবে, কিন্তু তা হলো না। এখন আমি তোকে ছাড়বো না। এরপর আমাদের মতো নির্দোষ লোকদের ফাঁসানোর জন্য তুই বেঁচেই থাকবি না, তোকে মরতেই হবে। না না, আমি কিছু করিনি। ও আমাকে মারতে এসেছিল। ওকে ওকে হাসপাতালে নিয়ে যাও। ও মাই গড, একে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো। যদি আমি বেঁচে থাকি তাহলে ঘুরে আবার আসবই। কে জানে কোথা থেকে ডিস্টার্ব করার জন্য সব চলে আসে। শেখরদা চলুন। আপনারা এভাবে চলে যেতে পারেন না। ওই লোকটা যদি রাস্তায় মারা যায় তাহলে আমরা খুনের কেসে ফেঁসে যাব। আমাদের বস আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা কি বলছেন? এসব কথা পরে আলোচনা করব, আগে আমার সাথে চলুন। চলো বলছি না, চলো। ইউ বাস্টার্ড! আমি কে তুমি সেটা জানো? You know, I am a leading criminal advocate. আপনি যাই হন, আমার তাতে যায় আসে না। এখানে থাকতে হবে। এই হোটেলের ম্যানেজমেন্টের এটাই প্রসিডিওর। আমাদের বস কিন্তু খুবই স্ট্রিক্ট। বাজে কথা রেখে তোমার এই হোটেলের মালিককে ডাকো একবার।
বর্দান বাড়ির কৈলাস চন্দ্র পাউন্ডেড। আর এখন তুমি আমার হোটেলে দাঁড়িয়ে আছো। নিজের স্ত্রীকে অপারেশন থিয়েটারে রেখে তুই স্টেট ছেড়ে এখানে কি করতে এসেছিস? নিজের কাজ ছেড়ে মদ খেয়ে ঝগড়া করে কৈলাসের কাজ তুই শুরু করে দিয়েছিস নাকি? তুই কি ভুলে গেছিস ঘর আর পরিবারের সম্মান শুধু ঘর আর পরিবারের মধ্যেই থাকে? আমি এখানে নিজেরই কাজ করতে এসেছিলাম, এর মধ্যে কেউ যদি এসে বাজে কথা বলতে শুরু করে তাহলে আমি কি করতে পারি? হ্যালো স্যার, আমি ডক্টর প্রসাদ বলছি। আমরা আপ্রাণ চেষ্টা করেছি, বাট হি ইজ নো মোর। হ্যালো, বাবা, আমি মা বলছি। হ্যাঁ বলো মা। নীল স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর নম্বরে ফোন করছি কিন্তু ও ফোন তুলছে না। এলিসের ডেলিভারি হয়ে গেছে, মেয়ে হয়েছে। তোর সঙ্গে দেখা হলে তুই ওকে বলে দিস বাবা। আমি বলে দেবো মা। হারামির বাচ্চা, নিজের ভাইয়ের নাবালিকা মেয়ের রেপ কেস জিতে এখানে এনজয় করছিস তুই? যদি কৈলাসের দিকে আঙুল তুলিস তাহলে জ্যান্ত জ্বালিয়ে দেবো। কান খুলে শুনে নে কথাটা। প্রথমে হাসপাতাল থেকে ফোন এসেছিল, এখানে যে জখম হয়েছিল সেই লোকটা মারা গেছে। দ্বিতীয় ফোনটা হাসপাতাল থেকে এসেছিল, মায়ের ফোন। এটা বলার জন্য যে তোমার মেয়ে হয়েছে। নেলসন নিজেরই পাপ ঘুরে ফিরে আসে, সেইভাবেই তোমার পাপও তোমার কাছে এসেছে। তোমার মেয়ে হয়েছে না, তাকে তুমি বড় করে এই কুত্তাগুলোর হাতে তুলে দেবে, তাই করবে কি বলো? এই ছোট ভাইয়ের একটা অ্যাডভাইস নিয়ে নাও। কৈলাস, আরে মরে গেছে কৈলাস, এখন তুমিই বলো কি করব আমি? একবার তোমার চুরির বদনাম মাথায় নিয়েছিলাম আমি, সেইভাবে এই খুনের কেসও মাথায় নেবো নাকি আমি? কৈলাস, আমি আমার মেয়েকে দেখতে চাই। আমার হাতে কারোর খুন হয়েছে এই খবরটা ছড়িয়ে গেলে আমি শেষ হয়ে যাব। আমি তোর কাছে হাত জোর করছি, একজন উকিল হিসেবে নয়, তোর বড় দাদা হিসেবে। আমি আমার মেয়েকে দেখতে চাই, প্লিজ। নেলসন, তুমি যাও, গিয়ে তোমার বউ আর বাচ্চাকে দেখো। কৈলাস সব সামলে নেবে। যদি তোমার জন্য আমি জেলে যাই এটাই আমার ভাগ্য, সব সহ্য করবো আমি। তুমি চলে যাও এখান থেকে। না, এমন করবেন না। আমি এই খুনের দায় নিজে নেব। নন্দন, আমার হোটেলে এসে লোকের অপরাধ করলে তার দায় নেওয়া তোমার কাজ নয়। জানি, কিন্তু ইনি আপনার দাদা। আমিও এনাকে সম্মান করি। আমি জানি আমাকে বেশি দিন জেলে থাকতে হবে না। দেখেছো তো, রক্তের সম্পর্ক নয়, কিন্তু মনুষ্যত্বের খাতিরে এ যে সম্পর্ক তৈরি করেছে তাকে বন্ধুত্ব বলে। এ আমার কাছে নিজের ভাইয়ের চেয়েও বড়। এখন এর কেস লড়ার জন্য অনেক ভালো উকিল আসবে, পয়সার জন্য নয়, কৈলাসের জন্য। বর্দান বাড়ির উকিল, বাড়ি থেকে টাকা চুরি করে পালানো ছেলেটা যখন ফিরে আসে তখন তুমি ভেবেছিলে ভিক্ষে করে এসেছি। ফিল্মি গল্প। তোমরা একই কথা বারবার বলেছো বাড়িতে, হ্যাঁ বাড়িতে, কিন্তু এই কাহিনী একটু আলাদা। এই কৈলাস বাড়ি থেকে বেরিয়েছে আর পয়সা কামিয়েছে। সেই পয়সার সামনে দাঁড়ানোর জন্য যদি তোমরা সব ভাইরা তোমাদের সমস্ত রোজগার নিয়ে আসো, তাও আমার কাছে দাঁড়াতে পারবে না। ক্ষমতাই নেই তোমাদের, যা খুশি করে নাও, কৈলাসকে ছুঁতে পারবে না। আর হ্যাঁ, নিজের মেয়ের জন্য গিয়ে একটা সোনার চেন বানিয়ে নে, কিন্তু সেই পয়সায় দিয়ে নয় যা তুই মায়ের চেন চুরি করে কামিয়েছিলিস। এটা তার উপহার হবে, তার কাকা অর্থাৎ আমার তরফ থেকে। তো আপনি এসে গেছেন? বাড়িতে নিজের স্ত্রীকে এই অবস্থায় একলা রেখে আপনি কি এমন জরুরি কাজ করতে চলে গিয়েছিলেন? ছবে না আমার মেয়েকে। কি হয়েছে? ছাড়ো, নিরীহ মানুষের রক্তে রাঙা তোমার ওই হাত দিয়ে আমার মেয়েকে ছবে না। দেখো, আমি এমন কিছু
ফোনে কৈলাসচন্দ্র সব বলেছে, পরিষ্কার বাংলায়। ছোট ভাইয়ের জন্য বড় ভাই কি করেছে? সে মদের নেশায় কারোর সাথে ঝগড়া করে তাকে চাকু মেরেছে। সেই ভাইকে বাঁচাতে তুমি কেস লড়তে চলে গেলে। যখন আমি শুনলাম এই মেয়েকে যে আমি 9 মাস ধরে নিজের পেটে ধরেছি তা বৃথা না হয়ে যায়, আমার এমন মনে হলো। একই বাবা, এরকম পাপী লোকের জন্য তুই ওকালতি করলি? এখন দেখ, এসব আমাকে শুনতে হচ্ছে। পিসিমা, ওহো, যখন নিজের মাই ওকে খারাপ বলছে, তাছাড়া তুমি তো ওকে দেখলেই রেগে যাও। তাহলে কেন গিয়েছিলে তুমি ওখানে? বাজে কথা বন্ধ করো। আমাকে কার সাথে কেমন ব্যবহার করতে হবে তা আমাকে শেখানোর দরকার নেই, আমি ভালো করেই জানি। 9 মাস আমার মেয়েকে পেটে ধরেছে বলে এক মুহূর্তে তোমার কাছে সবাই তুচ্ছ হয়ে গেল। হ্যাঁ শোনো, আমি সারা জীবন আমার মেয়েকে খেটে খাওয়াতে পারবো, বুঝলে? তোমার মতন বউরাই 9 মাসের হিসাব গেয়ে গিয়ে নিজেদের ঢোল পেটায়। তোমরা এরকমই। হ্যাঁ, পিসিমা, এদের কথা শুনে আর কৈলাসের সম্পর্কে ভেবে আপনি একদম কাঁদবেন না। কাল পর্যন্ত আমি ওকে দেখলে রেগে যেতাম, কিন্তু এখন আর নয়। আমাদের কৈলাস বয়সে ছোট হলেও আদর্শে ও আমার থেকে অনেক বড় পিসিমা। আমরাই হয়তো ওকে বুঝতে ভুল করেছি। এ তুই কি বলছিস বাবা? হ্যাঁ পিসিমা, আমি একদম সত্যি বলছি। আমি মদকে ছুরি মেরেছিলাম, সেই খুনের জন্য আমার জেল হয়ে যাবে এই ভেবে কৈলাস ওই খুনের দায়ের নিজের মাথায় নিয়ে নিল পিসিমা। আগেও একবার আমার জন্য এরকম করেছে। হে ঈশ্বর, এ আমি কি শুনছি? পিসিমা, আপনার ছেলের সম্পর্কে বেশি আর কিছু জিজ্ঞেস করবেন না, কিন্তু একটা কথা সত্যি, ও কোনো সাধারণ মানুষ নয়। বর্দান বাড়ির সবচেয়ে বড় মানুষ ওই, ওর চেয়ে বড় আর কেউ নয়। এতদিন পর্যন্ত আপনি মোমবাতি জ্বালিয়ে ওর ভালোর জন্য প্রার্থনা করেছেন, তা বৃথা হয়নি পিসিমা, বৃথা হয়নি। রং নাম্বার। হ্যাঁ, আমি মানুষটাই তো রং, কিন্তু আগে দরজাটা তো খোলো। কোন দরজা? স্বর্গের দরজা না নরকের দরজা? ও এই কথা, তাহলে এই দিকে দেখো, ওই নরকের দরজা। ব্যালকনিতে দাঁড়িয়ে হাওয়া খাওয়ার বদলে এখানে এসে দরজাটা খোলো না। আর হ্যাঁ, মাকে জাগিয়ে দিও না। দেখাচ্ছি তোমার, দাঁড়াও। এই ঈশ্বর, তোমাকে ধন্যবাদ। একটা বাউন্ডুলে ছেলের জন্য একটা বাউন্ডুলে মেয়েকে পাঠিয়ে দিয়েছো, যে সব সময় দরজা খোলার জন্য তৈরি থাকে। আরে বাপরে বাপরে, বাড়ি সিঁড়িতে পা না রাখার অর্ডার দিয়েছিল মা। তবে তো সিঁড়িতে পা না রেখেই যেতে হবে। হ্যাঁ, আরে ওখানে দাঁড়িয়ে ড্রামা কেন করছো? মদকে ঘোড়ায় চড়ার চেষ্টা করছো নাকি? হ্যাঁ, তুমি তো বলবেই না, কিন্তু আমি মাকে কথা দিয়েছি আমি সিঁড়িতে পাই রাখবো না। সেই জন্যই আমি এই সিঁড়িতে পার না রেখেই ওটার চেষ্টা করছি। আমি পা রাখিনি মা, তোমার দিব্যি সিঁড়িতে আমি পা রাখিনি। তুমি বলেছিলে যে আমাকে না দেখেই তুমি সারা জীবন কাটিয়ে দেবে, কিন্তু আমি কাটাতে পারবো না। তাই তোমাকে দেখার জন্যে আমি এখানে চলে এসেছি। যদি তুমি কিছু মনে না করো, আমি ভেতরে আসবো কি? কৈলাস ভেতরে আসতে পারে কি মা? এখন তোর গলা শুনে বাড়ির সব লোক জেগে যাওয়ার আগেই তুই ভেতরে চলে আয়। ধন্যবাদ ঈশ্বর। আমি জানতাম এত রাতে খাবার থাকবে না, তাই 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। শুধু একটু তেল দিয়ে ভেজে দেবে মা, তাহলেই আমি রুটির সঙ্গে খেয়ে নেব।
তুই যাই খেতে চাস তা রান্নাঘরে গিয়ে নিজে রেঁধে খেয়ে নিস, হ্যাঁ বাবা? ও এই কথা, বেশ ঠিক আছে। বাতাস বলছে আমি মিথ্যে। এই এইসব কি? হ্যাঁ, মা তো বললো সব বানাতে হবে, কিন্তু এইসব দেখে মনে হচ্ছে যে এখানে কোনো বড় ফেস্টিভ্যাল হয়েছে। মামারা বিরক্ত হয়ে শেষে ধর্ম বদলে নেয়নি তো? আচ্ছা যাই হোক, সবই ঈশ্বরের মর্জি। কৈলাস তুই শুধু খেয়েই যা। এসব কিছু আমি তোর জন্য বানিয়েছি, আর আমি তোকে খাওয়াবো। আমি তোকে মারি, বকি, তাড়িয়ে দিই, কিন্তু নিজের মায়ের ভালোবাসাটা নে তুই ফিরে এসেছিস বাবা। আজ তুমি এত সেন্টিমেন্টাল কেন মা? তাহলে তুমি এইখানটা বসো, তোমার কৈলাসের হাতে তুমি আগে খাও, তারপর আমি খাবো। আকাশেরই মতো সূর্যেরই মতো হেমা তুমি জীবন আমার, তোমারই আঁচলে আমার পৃথিবী মাগো, নিজে তুলনা তোমার, তোমার স্নেহ আমার চলার শক্তি যে দেয়, তুমি আমার দেবতা আমার, তুমি ছাড়া বাঁচতে কি পারি আমি। আকাশেরই মতো সূর্যেরই মতো হেমা তুমি জীবন আমার, তোমারই আঁচলে আমার পৃথিবী মাগো, নিজে তুলনা তোমার। হেমা তুমি দয়ার সাগর, তুলনা নেই যার, তুমি ছাড়া সবই যে আধার, সব কিছু শেখা মোর তোমার কাছে, জীবন আমার তোমারই দান, তুমি যে মা মহামহান। আকাশেরই মতো সূর্যেরই মতো হেমা তুমি জীবন আমার, তোমারই আঁচলে আমার পৃথিবী মাগো, নিজে তুলনা তোমার। হেমা তব আশিসেতে সুন্দর হোকে যাব, সরল হোক কঠিন পথ, প্রদীপ শিখা হয়ে পথ দেখাও, আধার ভুবন আলোয় ভরা, প্রেরণারি গান তুমি শেখাও। আকাশেরই মতো সূর্যেরই মতো হেমা তুমি জীবন আমার, তোমারই আঁচলে আমার পৃথিবী মাগো, নিজে তুলনা তোমার।
স্নেহ আমায় চলার শক্তি যে দেয়। তুমি আমার দেবতা, আমার তুমি ছাড়া বাঁচতে কি পারি আমি। হ্যাঁ শর্মাজি, নন্দনকে পুনে সেন্ট্রাল জেলে শিফট করা হয়েছে। আমি শুনেছি আপনি যত তাড়াতাড়ি পারুন বেল করান, যত টাকাই খরচ হোক। ওর বেলের জন্য যাকেই দরকার হোক দাঁড় করিয়ে দিন। ও বেল পাবে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু ওই তিনজনও ওই জেলেই আছে, এটাই সমস্যা। কি হয়েছে? কৈলাসচন্দ্র জেল থেকে বাইরে বেরিয়ে নিজেদের শত্রুকে সবার আগে দেখা আমাদের জন্য খুশির খবর। ওর এটো খাওয়া একটা পালতু কুত্তা, ওর জিএম এই সময় এখানেই আছে। আপাতত সেই আমাদের হাত ধোয়ার জন্য যথেষ্ট। এতদিন ধরে ওরে এটো খেয়েছিস, এখন জেলে এসেও খুব ঠেসে ঠুসে খাচ্ছিস। শালা শালা কুত্তা! বসের বন্ধ আমার উপর নিও না, তার খুব খারাপ লাগবে। উনি তোমাকে ছাড়বেন না। যদি ওকে আগেই মেরে শেষ করে দিতাম আর মারার পর ওকে ওখানেই পুঁতে দিতাম, তাহলে এই আসিফ আলী ইব্রাহিমের ছেলেরা শান্তিতে ঘুমাতে পারতাম। শালা কি দিচ্ছে? হনুমান, আমার কথা শোনো। আমাকে তোমরা মেরে ফেলতে পারো, কিন্তু কৈলাসচন্দ্র তোমাকে ছাড়বে না। ওই কৈলাসেতে তো নন্দন, তুই আমার জন্য আগেও অনেক মার খেয়েছিস, কিন্তু এটা আমি সহ্য করতে পারবো না, একদম সহ্য করবো না। সহ্য করতেই হবে ভাই। যে তোকে এই আঘাত দিয়েছে আমি তাকে ছাড়বো না, একদম ছাড়বো না। শর্মাজি, ওকে আমার চাই, যে কোনো মূল্যে। তার জন্য জেলে যেতে হলেও যাব। না কৈলাসচন্দ্র, তুমি আমার কথা শোনো, এটা ঠিক হবে না। একবার তুমি বলেছিলে ওরাও তো মানুষ, তাই আমি রিকোয়েস্ট করছি তুমি ওদের ছেড়ে দাও। নন্দন, আমাকে আটকানোর চেষ্টা করো না। তুমি ও কথা বলো না, আমি তো জানি তোমাকে, তার জন্যই বলছি ওই নির্বন্ধে তুমি ছেড়ে দাও। কিন্তু 6 বছর ধরে বাবার মতো ভালোবাসা দেওয়া হাসিব ভাইয়ের কথা ভেবে ওদের ছেড়ে দাও প্লিজ। আরে আমি বললাম না তোমার যত টাকা চাই আমি দেবো, আমি শুধু 3-4টে ফটো তুলবো ব্যাস।
আমার থিসিসের জন্য। দেখুন, বীরু সিংয়ের জন্য এটা কোনো বড় কথা নয়, কিন্তু আমাদের ওনারের পারমিশন ছাড়াই আপনি এই উইন্ডমিলে এসেছেন, এটাই ঠিক হয়নি ম্যাডাম। হ্যাঁ ঠিক আছে, চাই না আমার ফটো। এই পুরো শহরে শুধু একটাই উইন্ডমিল নেই, আমি অন্য কোথাও চলে যাব। আপনি রাগ করবেন না, শুনুন। 1 মিনিট। এই পুরো এলাকায় 4300 উইন্ডমিল আছে, আর এই সব উইন্ডমিলের মালিক একজনই, তিনি আমার অনার। ওনার পারমিশন ছাড়া এখানে কিছুই করতে পারবেন না ম্যাডাম। হে ভগবান, আমি এখন কি করে একে আমার থিসিস, আমার গবেষণা, বাতাসের ডিরেকশন, আমি একে কোন ভাষায় বোঝাবো? কি বলছেন আপনি? এই দেখো, তুমি এখন বলো তো তোমাদের ওনারটাকে। ম্যাডাম ডোন্ট ওয়ারি, আমাদের ওনারকে আমি বলছি। হ্যাঁ, দেখলে তো তোমরা আমাদের মালিকের টাইমিং। ওনার নাম নিলাম আর উনি হাজির হয়ে গেলেন। বাবু, বাইরে থেকে কোনো ম্যাডাম আপনার সাথে দেখা করতে এসেছে। বাইরে থেকে ম্যাডাম এসেছে? কে উনি? কি হলো ম্যাডাম? ওখানেই দাঁড়াও। তুমি এসেছো? এখানে কেন এসেছো? তুমি এখানে কি করছো, তাও আবার এই ফ্যান্সি ড্রেসে? মাই ডিয়ার ডার্লিং, আপাতত আমার সঙ্গে গাড়িতে ওঠো, সেখানে সব ডিটেলস বলছি। চলো। দাঁড়াও, গাড়িতে ওঠার আগে আমি তোমার সম্পর্কে সবকিছু জানতে চাই। যা 2 টাকা রোজগার করার মুরত ছিল না, বর্দান বাড়ির সেই বাউন্ডুলে কি করে এখানকার ভগবান হয়ে উঠলো? একবার ছেলেবেলায় তুমি তোমার মায়ের চেইন চুরি করার জন্য মার খেয়ে বাড়ি থেকে রেলগাড়ি চড়ে পালিয়ে গিয়েছিলে না? রেলগাড়ি নয়, বাস ছিল, বাস। হ্যাঁ, সে যে কোনো গাড়িই হোক, কিন্তু এসব কি করে হয়ে গেল? যাই হোক না কেন, আমার শুরুটা গাড়ি দিয়ে হয়েছিল, তাই তোমাকেও গাড়িতেই যেতে হবে। বাকি কথা রাস্তাতেই বলবো। কুণ্ডলী তো কৈলাসেরই ছিল, কিন্তু তার প্রথম স্টপেজ নাগপুরের মদের দোকানে ছিল। আমার ভাগ্য বলো আর দুর্ভাগ্য বলো তা আমি জানি না, কিন্তু সেখানে সবার আগে আমার মৃত বাবাকে জীবিত দেখলাম আমি। এই বাউন্ডুলের বাবাকে, ডেভিড লুইসকে। কি বললে? তোমার বাবা এখনো বেঁচে আছেন। স্মৃতির যন্ত্রণায় তিনি সারা জীবন বই লিখে কাটাচ্ছেন, আর এভাবেই বেঁচে আছেন। সেদিন আমার বাবা আমাকে তার বুকে জড়িয়ে বললেন, বাবা, বর্দান বাড়ির সঙ্গে যাই হোক না কেন তুমি হার মানবে না, তোমাকে ধনী হতে হবে। তার কথাগুলো বুকে জমিয়ে রেখে আমি সেখান থেকে শুরু করলাম বাঁচার জন্য। ওই মদের দোকানেই আমি টেবিল মোছার কাজ শুরু করলাম, মুম্বাই নিওপোর্ট ক্যাফে থেকে। তারপর মালদ্বীপস, তারপর ফিলিপিন্সের এক রিসর্ট হাউসের হাউস কেপিং। তারপর ফিরে আসার পর কৈলাস সমুদ্র দেখল দুবাইতে। ওই শহরই আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল। আমার সব স্বপ্ন ছিল দুবাইতে। আমি শুরু করলাম তেহেরা ফিশ মার্কেট থেকে, আর সেখানেই আমার দেখা হলো নন্দনের সাথে। নন্দনই আমার জীবনের, আমার বন্ধু, আমার পথপ্রদর্শক, আমার সব কিছু ছিল। আর এইভাবেই আমার জীবনের স্বপ্নগুলো বড় হতে লাগলো। সেই স্বপ্নগুলো যেন তাদের ডানা মেলতে লাগলো। বাবার যেমন ইচ্ছে ছিল, নন্দনও সেইভাবেই সাহায্য করতে লাগলো, আর আমরা দিন রাত পরিশ্রম করতে লাগলাম। একদিন রাত্রে কৈলাস, মনে হচ্ছে কোনো প্রবলেম আছে, তুমি গাড়ি ঘোরাও। আরে কোথায় যাচ্ছ তুমি? বাঁচানোর জন্য না বাঁচার জন্য আমি জানি না, কিন্তু সেটা ছিল আমার জীবনের এক নতুন সুযোগ। হাফিজ আলী ইব্রাহিম, আমি ওনার প্রাণ বাঁচিয়েছিলাম, তাই উনি আমাকে এক নতুন জীবন দিলেন, অন্য রকমের জীবন। কৈলাসের কাহিনী শুনে ওনার সিম্প্যাথি হলো। উনি জিজ্ঞেস করলেন, আমার সঙ্গে কাজ করবে? উনি এই প্রশ্নটা এমন একজনকে করেছিলেন যে ধনী হতে চাইছিল। তারপর বর্দান বাড়ির এই কৈলাস হাফিজ আলী ইব্রাহিমের ডান হাত হয়ে গেল। উনি একটা শিপিং কোম্পানির মালিক ছিলেন। পুরো দুবাইয়ে ওনারই রাজত্ব চলত। এই ঝকঝকে শহরে
হাফিজ আলী ইব্রাহিমই ছিলেন সুলতান। বাবা, আপনি এই ম্যাটারের বিরুদ্ধে কেন যাচ্ছেন? মক্কা শিপিং অ্যান্ড লজিস্টিক কোম্পানির আমরা 3 জন বোর্ড অফ ডিরেক্টর। আমরা জোর দিয়ে বলছি, যদি এরকম না হয় তাহলে আমাদের কোটি টাকার লোকসান হবে, আর বাইরে থেকে ধার করে চলতে পারবো না। চলতে হবে, তবেই তোমরা শিক্ষা পাবে। হ্যাঁ, অনেক দিন ধরে এই হাফিজ আলী ইব্রাহিমের ছত্রছায়ায় জীবন কাটিয়েছি আমরা 3 জন, কিন্তু এখন আমাদের স্বাধীন জীবন চাই। তাতে যে বাধা দেবে তাকে কিভাবে শেষ করতে হবে তা আমি জানি। সে যদি আমার বাবাও হয়। চুপ কর, আমি জানতাম তুই একদিন এই কথা তোর নিজের মুখে বলবি। এই হাফিজ ভাইয়ের বাড়িতে এই বাবার মনে তোদের 3 জনের কোনো জায়গা নেই। বেরিয়ে যা এখনই, এই মুহূর্তে। নাও এসে গেছে সালা পালতু কুত্তার লেজ নাড়াতে নাড়াতে। এই বুড়ো মরার আগে 4 পয়সা কামিয়ে নিজের জীবন গড়ে নেওয়ার চেষ্টা কর। কি হয়েছে ভাই? সমস্যাই তো আমার কপাল বাবা। আমার বাচ্চাদের জন্ম দিয়ে আমি বাবা হয়েছি, কিন্তু কর্মে হতে পারিনি। মক্কা শিপিং কোম্পানির নামে করাচির কন্টেনারে আসা আরডিএক্স স্মাগলিং করার জন্য এরা পয়সা নিয়ে এসেছে। বেঈমান কোথাকার। হাফিজ আলী ইব্রাহিমের হাতে আজ পর্যন্ত কোনো নির্দোষ মানুষ খুন হয়নি, তা আমি হতেও দেব না। নন্দন, আমার ভয় লাগছে ভাই। ওরা ওদের বাবাকেও হয়তো ছাড়বে না। ওরা সব কিছু করতে পারে। না, তুমি ভয় করো না কৈলাস, কিছু হবে না। তুমি তো সাথে আছো, আর ওনার জন্য হাজার মানুষ প্রার্থনা করছে। হ্যালো ভাই। প্রতারণা করলো। যেভাবে ওরা ওদের বাবাকে প্রতারণা করলো, সেইভাবে আমাকেও করলো। ওনার খুনের দায় আমার উপর চাপিয়ে দিল। দুবাইয়ে জেলে গেলাম। 4 বছর লেগে গেল আমার নিজেকে নির্দোষ প্রমাণ করতে। আর তারপরই আমার জীবনে এক নতুন মানুষ এলেন, অ্যাডভোকেট আনন্দ শর্মা। বেশ কয়েক বছর আগে উনি ছেলেদের সম্বন্ধে জানতে পেরেছিলেন। সেই কারণে উনি নিজের পরিশ্রমে যা উপার্জন করেছিলেন তা নিজের ছেলেদের নামে করেননি। হাফিজ আলী ইব্রাহিমের সমস্ত সাম্রাজ্য এখন তোমার হাতেই। সেই সাম্রাজ্য এখন আমি পেয়ে গেলাম। তার সমস্ত দায় দায়িত্ব এই কৈলাস নিল, আর তারপরে সে নিজেও একজন ভাই হয়ে গেল। পথপ্রদর্শক বাবা আর পথের কাঁটা ছেলেরা একসাথে থাকতে পারল না। হাফিজ আলী ইব্রাহিমের ছেলেরা নিজেরাই শেষ হয়ে গেল। একটার পর একটা ভুল করতে লাগলো, আর শেষে ধরা পড়ে গেল, সেটাও ইন্ডিয়াতেই। মুম্বাইয়ে 2টো কন্টেনার নেমেছিল যাতে AK-56 রাইফেলস ছিল। মুম্বাই পুলিশ তাদের অ্যারেস্ট করলো, যাবজ্জীবন কারাদণ্ড হলো। পয়সার জোরে তারা 5 বছরের জেলে পরিণত করলো। কিন্তু আজ সেই ফ্ল্যাশব্যাককে বন্ধ করা আমার পক্ষে খুবই জরুরি।
হাফিজ ভাইয়ের ছেলেদের সাজার 5 বছর আজ পূর্ণ হলো। আর কৈলাস, তোমার বাবা, আমি কি ওনার সাথে একবার দেখা করতে পারি? অবশ্যই, কিন্তু শুধু তুমিই নয়, বর্দান বাড়ির প্রত্যেক সদস্যই তার দেখা পাবে। সেদিন আর দূরে নয়। কিন্তু তার আগে গত 6 বছর ধরে আমার মনে যে বোঝা চেপে আছে, কাল আমি তা নামাবো। এত আর্জেন্ট